নমস্কার বন্ধুরা, আরও একটি গল্পতে সবাইকে স্বাগতম। এক টানে ব্লাউজের পিছনের ফিতেটা খুলে ফেললো এক যুবক। সাদা ধবধবে পেটে হাত দিয়ে চেপে ধরল পুরুষটি। মেয়েটিও কেঁপে উঠল। বেনারসি শাড়িটি ছুঁড়ে ফেলল মাটিতে। মেয়েটি শিহরণে জড়িয়ে ধরল সামনে থাকা পুরুষটিকে। দুজন মানবী একে অপরকে জাপটে জড়িয়ে আছে। পুরুষটির ঠোঁট মেয়েটির ঠোঁটের মাঝে যেন মধুসূধা পান করতে ব্যস্ত। মেয়েটির দম বন্ধ হয়ে আসছে, ছাড়তে চেয়েও পারছে না। শেষে বাধ্য হয়ে সেও রেসপন্স করতে শুরু করে। পুরুষটি পরপর শরীর থেকে সমস্ত বস্তু খুলে ফেলে দেয়। আদরের চাদরে মুড়িয়ে দেয় মেয়েটিকে। রাত যত গভীর হচ্ছে ভালোবাসা ততই বেশি মধুর হয়। বন্ধ দরজার ভেতরে সদ্য বিবাহিত জুটি, ইরফান শেখ ও তার সদ্য বিবাহিত স্ত্রী ইশারা শেখ। আজ তাদের বিয়ে হয় পারিবারিকভাবেই। ইরফান শেখ হলো এই বিশাল শেখ বাড়ির একমাত্র উত্তরাধিকারী। বাবা অদিত শেখ, মা শাহিদা শেখ। আর এই বাড়ির বড় কর্তা মানে ইরফানের দাদু আজান শেখ। তিনি নিজেই পছন্দ করে নাত বউ এনেছেন। তার মতে মধ্যবিত্ত পরিবারের একজন সুশীল মেয়ে এই শেখ বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এই জন্য তিনি খোঁজ খবর নিয়ে নাতির জন্য মেয়ে এনেছেন। যদি সে বড় ঘরের মেয়ে, কিন্তু তার মধ্যে সুশীলতা আছে। ইরফান অত্যন্ত বাধ্য এবং অবাধ্য দুটোই তার মধ্যে বিরাজ করে। পজিশন অনুযায়ী সে বাধ্য, অবাধ্যতা প্রকাশ করে। সে যদি বলে কোনো কাজ করবে না, তবে তাকে দিয়ে কেউ করাতে পারবে না। ইরফান দাদুর কথা সব সময় মানে, বলতে গেলে তার বাবার থেকেও বেশি। এই জন্যই তো না দেখে দাদুর পছন্দের মেয়েকে বিয়ে করে ঘরে আনলো কোনো কথা ছাড়াই। ইরফানের একটি বাজে অভ্যাস আছে, তা হলো বারে গিয়ে মাঝে মধ্যে মেয়ে নিয়ে পার্টি করে নেশা করে ভূত হয়ে থাকে। অ্যালকোহলের নেশার সাথে মেয়ের নেশাও ধরে তাকে। এই জন্যই তো কত মেয়ের সাথে সম্পর্ক তার ঠিক নেই, বাড়ি ফিরে মাতাল হয়ে। এই খবর বাহিরের কেউই জানে না, একমাত্র শেখ বাড়ির কয়েকজনই জানে। এই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আজান শেখ নাতির বিয়ে দেন। ঘরে বউ এনে যদি নাতি সেসব নেশা ছেড়ে দেন, এই আশায়। ভোরের আলো ফুটতেই চোখ মেলল ইরফান। চোখ মেলেই প্রথম নজরে আসে তার বুকের উপরে ঘুমিয়ে থাকা এক পরীর উপরে। কি অপরূপ সৌন্দর্য তার কাজল কালো আঁখি, যেন শরতের আকাশে এক মুঠো কালো মেঘ। ইরফানের নেশা ধরল মেয়েটার চোখের দিকে তাকিয়ে। অবাধ্য মন অন্য কিছু চাইল। ইরফান আর নিজেকে ধরে রাখতে না পেরে ঘুমন্ত অবস্থায় ইশারাকে পাশে শুয়ে দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল। ঠোঁট আঁকড়ে ধরার ইশারা ধপ করে ঘুম পালিয়ে গেল। বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে। এমনি শরীরে ব্যথা, তার মধ্যে স্বামীর ভালোবাসায় যেমন পাগল হলো, তেমনি চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা সুখের জল। সকাল 6টা। ইশারা বিছানার একপাশে নগ্ন শরীরটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। ইরফান সবে গোসল করে বেরোলো। সাদা ধবধবে শরীরে দর্শমান চুলগুলো তো ভেজা, 2 হাত দিয়ে ঝাঁকাচ্ছে। ইশারাকে বিছানার কোণে বসে থাকতে দেখে তার সামনে আসে। গোসলে যাবে নাকি? আমি নিয়ে যাব। আমি গেলে কিন্তু গোসলের সাথে আরও অনেক কিছু করব। ইরফানের চোখে নেশা, মুখে দুষ্টু হাসি। ইশারা ইরফানের কথার মানে বুঝতে পারল। ও যেন লজ্জায় কুঁকড়ে গেল। সদ্য কালকে বিয়ে হওয়া স্বামী এমন এমন কথা বলবে আগে জানা ছিল না। সে তো বিয়ের আগে মানুষটাকে দেখেও নি, বাবার আদেশ মতো বিয়ে করেছে। সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষ তার স্বামী হলেও এসব কথা যেন তাকে লজ্জায় ফেলছে। মধুর রাত কেটে গেল, তবুও লজ্জা শেষ হয়নি। বাহ, আমি তো লজ্জা থাকার মতো কিছুই রাখিনি, তারপরেও এত লজ্জা! ইশারা বিছানা থেকে নামলো। পা বাড়াতেই অনুভব করলো পুরো শরীর ব্যথায় জর্জরিত। পা থেমে গেল। ইরফান ভুরু কুঁচকে তাকালো, বুঝতে পারল সমস্যা কী। ইরফান ইশারার কাছে এগিয়ে এলো, হুট করে ইশারাকে কোলে তুলে নিল। ইশারার মুখে এবার বুলি ফুটল। কি করছেন? নামান প্লিজ। ইরফানের মুখে হাসি। ভয় নেই, আজকের জন্য সমাপ্ত। তুমি তো বেশি সহ্য করতে পারছো না, শুধু গোসলে যাওয়ার জন্য এগিয়ে দিয়ে আসবো। ইশারা ইরফানের গলা জড়িয়ে আছে, ঠোঁট দিয়ে ঠোঁট চেপে আছে। ইরফান নিঃশব্দে হাসলো। মেয়ে, আমি আমার অধিকার বুঝে নিতে জানি, তাই আমার ইচ্ছে হলে লুকিয়ে থেকেও লাভ হবে না। ইশারাকে আস্তে ওয়াশরুমের ভিতরে নামিয়ে দেয়। গোসল শেষে যেতে না পারলে ডাক দিও, আমি নিয়ে যাব। আমি যেতে পারবো। ইশারায় উত্তরের ইরফান কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। মেয়েটার গোলাপি ঠোঁট আর কাজল কালো চোখের পানে। দরজায় কষাঘাতের জন্য ইরফানের নজর সরে যায়। ইশারা ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। ইরফান রুমের দরজা খুলে দেয়।
দরজা খুলতেই দেখা মেলে চাঁদনির সম্পর্কে যে ইরফানের ভাবি হন ফুফাতো ভাইয়ের বউ। কি দেবরজি, দরজা খুলছো না, কি ব্যাপার? বউ পেয়ে কি দিন দুনিয়া ভুলে গেলে? কথাটা বলে চাঁদনি শাড়ির আঁচলে মুখ লুকিয়ে হাসতে থাকে। দিন দুনিয়া ভুললে তো আর দরজাই খুলতাম না, যদিও ইচ্ছে ছিল না, কিন্তু বাচ্চা বউয়ের ব্যাপারে বোঝই তো। তুমি এখানে কি করছো নাত বউ? আজান শেখের কথায় দুজনে তার পানে চায়। চাঁদনি আমতা আমতা করে উত্তর খুঁজে কিন্তু পায় না। কি হলো, উত্তর দাও। চাঁদনি উত্তর দেওয়ার আগেই ইরফান বলে উঠল, দেখতে এসেছিল কি করছি, তাই না ভাবিজি? চাঁদনি হ্যাঁ মিলালো। হ্যাঁ দাদু, ডাকতে আসছিলাম, মামিমা ডাকতে পাঠিয়েছিল। তুমি এখান থেকে যাও, তোমাকে না বলেছি ইরফানের আশেপাশে আসবে না। ওদিকে সাগর আছে, ওকে দেখো, ওর খাতির যত্ন করো। আজান শেখের গম্ভীর কণ্ঠে চাঁদনি একটু ভয় পায়, তাই সে আড়ালে মুখ বাঁকিয়ে চলে গেল। আজান শেখ চাঁদনিকে একটু না অনেকটাই অপছন্দ করেন। তার কারণ অবশ্য আছে। চাঁদনি তার মেয়ে আফিফার বড় ছেলের বউ। ওনার দুই ছেলে সাগর আর স্বাধীন। স্বাধীনের বউ দিতি, যাকে আজান শেখ অনেক ভালোবাসেন। তার কারণ তার আচার আচরণ আর ভালো ব্যবহারের কারণে। দিতি খুবই মিষ্টি মেয়ে, আর এক নাতনি আছেন নাম রুবাইয়া, তাকে বেশ স্নেহ করেন। আফিফার স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে মেয়ে নিয়ে এই বাড়িতে উঠেন আজান শেখ, আর যেতে দেয়নি। অকালে জামাই চলে যাওয়ায় মেয়ে আর নাতি নাতনিদের তিনি দেখে শুনে রেখেছেন। এখন তারা বড় হয়েছে। সাগর আর স্বাধীনকে নিজেদের অফিসে বসিয়ে দিয়েছেন অদিতি শেখ, এর সাথে অফিসের কাজ করে। আজান শেখ সব পারলেও ইরফানকে কাজে বসাতে পারলেন না। ওনার কথা শুনলেও সব কথা শোনেন না, কিছু কথা শুনেন, তার মধ্যে বিয়ে করেছে, এটাই অনেক। সে কথা শোনাতে আজান শেখ অনেক খুশি। ইশারাকে সব বুঝিয়ে দিতে হবে। মেয়ে একটু নরম মনের আর অবুঝও বটে, কিন্তু আমাকেই তাকে শক্ত করে গড়িয়ে তুলতে হবে। ইরফান রুমে নেই। ইশারা গোসল সেরে চুলের পানি মুছছে, তখন আগমন ঘটে দিতির। ইশারা শুনেছে তিনি সম্পর্কে যা হন, তাই এগিয়ে গেল, হাসি মুখ করে রাখলো। দিতি এসে চুলগুলো আঁচড়ে দিল, অনেক লম্বা চুল। আঁচড়াতে তার ভীষণ মুশকিল হয়। বাসায় হলে মাই দিত, কিন্তু উনি কিভাবে যেন বুঝে গেল, আর কত সুন্দর, না বলতেও আমার কাজ সহজ করে দিল। এই বাড়ির মানুষগুলো ভালো ভেবেই ইশারা শান্তি অনুভব হলো। দিতি চুল আঁচড়ে দিতে দিতে বলল, শোনো মেয়ে, আমি তোমার বড় বোনের মতো, তাই একটা কথা বলছি। আশেপাশের মানুষ তোমার ভালো চাওয়ার নাটক করবে, তাই বলে গলে যেও না। মানুষ চিনতে জানো তো? দিদির কথার আগা মাথা কিছুই বুঝলো না সে। মাথা নাড়ালো, জানে না, তবে শিখে নাও আগে থেকেই। কিছু মানুষ আপন সেজেও ছুরি চালাতে দ্বিধা করে না, কখনো কখনো আবার আপন মানুষও অভিনয় করে। দিদি চুল আঁচড়িয়ে দিয়ে ওর হাত ধরে বাহির হয়ে আসছে। বাহিরে অনেক মানুষ এসেছে নতুন বউ দেখতে। তারা ইরফানের বউ দেখবে বলে অপেক্ষা করছে। ইশারা দিতির সাথে যাচ্ছে আর ওর একটু আগে বলা কথাগুলো বোঝার চেষ্টা করছে, কিন্তু তার ওই সহজ সরল মাথায় ঢুকছে না। আসলে আগে কখনো এত কঠিন কথা শোনেনি। বাবা মার ছায়াতলে বড় হয়েছে সে, আর এক ছোট বোন আছে, তাদের সুখী পরিবার। কখনো হিংসা বিবাদ এসবের মধ্যে জড়ায়নি, তাই বোঝেও না এই আপন পর খেলা কি। ইশারা ধীরে ধীরে শেখ বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নামছে। দিদি তার পাশে দুহাত ধরে সাবধানে নামাচ্ছে। নিচের বিশাল ড্রয়িং রুমে বেশ কিছু মানুষ বসে আছে। সাধারণ কেউ নয়, শেখ বাড়ির আত্মীয় স্বজন, পরিচিতজন ও গ্রাম থেকে আসা বিশিষ্ট জনেরা। চারিদিকে কোলাহলে শাড়ির খসখস শব্দ, আর মাঝে মাঝে হাসির রেশ ছড়িয়ে পড়ছে। সবাই একসঙ্গে তাকিয়ে আছে নতুন বউয়ের দিকে। ইশারার বুক ধকধক করছে। এমন অবস্থার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এত লোকজনের মধ্যে ও আগে কখনো আসেনি, তার মধ্যে সবই অপরিচিত, এজন্যই ভয় আর অস্বস্তিটা বেশি লাগছে। আজান শেখ তার বিশাল কাঠের চেয়ারটিতে বসে আছেন, পাশে অদিত শেখ ও শাহিদা শেখ। ইশারাকে দেখে আজান শেখ চোখ বন্ধ করলেন, যেন তিনি তার সিদ্ধান্তের সঠিকতা যাচাই করেছেন। এসো মা, এখানে আসো। তার গম্ভীর কণ্ঠে ইশারা ধীর পায়ে এগিয়ে এলো, মাথা নিচু করে সালাম করলো। আজান শেখ তার নাত বউকে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, তোমার মুখখানা দেখার জন্য সকলেই অপেক্ষা করে আছে। মা মুখ তোলো। ইশারা ধীরে ধীরে মুখ তুলল। তারপর বড় কাজল পরা চোখ, গোলাপি ঠোঁট আর কাচের চুড়ির ঝনঝন শব্দে যেন মুহূর্তেই সবার দৃষ্টি আটকে গেল। বাহ দাদুভাই, তোমার বউ তো রূপে লক্ষ্মী, সত্যিই বলছি, চোখ সরানো যাচ্ছে না।
পাশ থেকে কথাটা একটি মেয়ে বলল পাশের বাড়ির। আজান শেখ মুচকি হাসলেন। ইশারা লজ্জা পেল। ইশারার প্রশংসা শুনে চাঁদনি মুখ বেঁকিয়ে বলল, রূপ দিয়ে কি কয় বেঁধে রাখবে? ইশারা কিছুই বুঝল না। আজান শেখ চোখ পাকিয়ে চাঁদনির দিকে তাকালেন। এক প্রকার ঈর্ষা লুকিয়েছিল, যা আজান শেখ ঠিকই বুঝতে পারলেন। তিনি কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, চাঁদনি, তোমার কাজ নেই? এখানে কি করছো? যাও দেখো, মেহমানদারি আপ্যায়ন করো। চাঁদনি মুখ কালো করে চুপ হয়ে গেল। এই বাড়িতে আজান শেখের কথাই শেষ কথা, তাই দাঁত কিড়মিড়িয়ে চলে গেল। শোনো মা, তুমি এখন থেকে এই বাড়ির বউ। এই পরিবারের সম্মান তোমার হাতেও থাকবে। এই বাড়ির সব নিয়ম মেনে চলতে হবে, পারবে তো? ইশারা মাথা নিচু করে বলল, জি দাদু। আজান শেখ একটু হাসলেন। ভালো। পাশ থেকে শাহিদা শেখ বললেন, তুমি যাও মা, দিদির সাথে গিয়ে খেয়ে নাও। সকালে তো কিছুই খাওনি। ইশারা উঠে দাঁড়ালো, কিন্তু পেছন থেকে শাশুড়ির কণ্ঠ এলো, শোনো, ইরফানকে ডাক দিও। ও তো খায়নি। ছেলেটা যে কোথায় গেল, কারো কথাই শোনে না। তুমি একটু দেখিও, যদি ঠিক করতে পারো। ইশারার মনটা কেঁপে উঠল। তার স্বামী সম্পর্কে সে যতটুকু শুনেছে তাতে ভয় কাজ করছে। সত্যিই কি পারবে সে? ইরফান শেখ এক রহস্যময় পুরুষ। সারাদিনের ক্লান্তি শেষে ইশারা সবেই রুমে ঢুকেছে। দেখে ইরফান রেডি হচ্ছে, পরনে গাঢ় নীল শার্ট, চোখে কালো সানগ্লাস। তার ব্যক্তিত্বই এমন যে কেউ ভয় পাবে, কেউ মুগ্ধ হবে, আবার কেউ বা প্রতারিত হবে। ইরফান খেয়াল করে দেখল ইশারা ওর দিকে তাকিয়ে আছে। শোনো মেয়ে, এভাবে তাকিয়ে থেকো না, নয়তো আমি আবার কন্ট্রোললেস হয়ে পড়ব। কখন কি হয় কে বলতে পারে। ইশারা তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। এই অসভ্য পুরুষের দ্বারা সবই সম্ভব তা বুঝতে বাকি নেই। ইরফান রেডি হয়ে পারফিউম গায়ে মাখছে। ইশারা ওদিকে মুখ করে আছে। ইরফান কিছু ভেবে দুষ্টু হাসি দিল। হুট করে ইশারার কাছে গেল, হাতটা ধরে দাঁড়ালো। হুট করে এমন হওয়ায় ইশারা চমকে উঠল। ইশারাকে আয়নার সামনে এনে ঘাড়ে মুখ ডুবালো। ইশারা কেঁপে উঠল। কি করছেন? ছাড়ুন। ইশারায় ছাড়া ছাড়া কথায় ইরফান আরও চেপে ধরল। ইশারা চোখ বন্ধ করে রইল। আস্তে আস্তে ইরফানের হাত ইশারার ঘাড় থেকে পেটের দিকে গেল। ইশারা আবেশে ইরফানকে জড়িয়ে ধরল। ইশারার মসৃণ পেটে হাত ছোঁয়াতেও কেঁপে উঠছে। কালকে এত কিছুর পরেও কাঁপছে। কম্পন ভাঙানোর জন্য আরও একটু সময় লাগবে, তাই না? এখন সময় নেই, নয়তো এখনই কাজটা আরেকটু এগিয়ে রাখতাম। ইশারায় লজ্জায় মুখ লাল করে ইরফানের বুকে লেপ্টে রইল। ইরফান এবার ইশারার ঠোঁটের ভাঁজে আঙুল রাখল। আস্ত করে আঙুলটা নিচে নামাচ্ছে। ইশারা চোখ বন্ধ করে আছে। ইরফান ঠোঁটের দিকে তাকিয়ে থেকে নিজেকে আটকাতে পারল না। ওর কাছে আসলেই নেশা ধরে যায়। ইচ্ছে করে নেশায় ডুব দেই। যেই ভাবা সেই কাজ। ইরফান এক হাতে ইশারার চুল আলতো করে ধরে ঠোঁট জোড়া মিলিয়ে দেয় ইশারার ঠোঁটের মাঝে। ইশারার শরীর জুড়ে কারেন্ট বইছে। ইরফান উন্মাদের মতো করে ইশারার ঠোঁট আঁকড়ে ধরে চুম্বন করছে, যেন মধুসূধা পান করছে। ইশারা ছটপট করছে। এক পর্যায়ে ইরফান ওকে ছেড়ে দেয়। এত ছটপট করছো কেন? ঠিক মতো নেশা হতে দিলে না, এখন বাইরে যেতে হবে। ইশারা ঠোঁটে হাত দিয়ে ইরফানের কথা শুনল। ঠোঁট কেটে গেছে 2 জায়গায়, একটু করে রক্ত পড়ছে। আপনি নেশা করেন? কেন, জানো না? ইশারা মাথা ঝাঁকালো, মানে সে জানে না। ইরফান বুঝলো ওর দাদু কিছুই বলেনি। তুমি নামক মাদকতায় আসক্ত হতে পারলে অন্য মাদকতায় আসক্তি কমিয়ে দিতে পারি। কি মাদকতা তোমার ওই চোখে! ঠোঁটে যে দেখলেই উন্মাদ হয়ে যায়। আগে তো ছিলাম না। দাদু দেখে শুনে এনেছে, নেশায় ডুবে যেন মরে যায়। বুড়োর বুদ্ধি আছে বটে। ইশারা সামনের ব্যক্তির দিকে চেয়ে রইল। আপনার তো মনে হয় আমার শরীরের জন্য নেশা, আমার জন্য তো কোনো ভালোবাসা হবে বলে মনে হচ্ছে না। ইরফান ওর দিকে চাইল, হেসে বলল, তোমার শরীর মন দুটোই টানছে, দুটোই আমার চাই। আমি ওই পুরুষ না যে বলবো আমি তোমার শরীর চাই না। আমি উন্মাদ সুপুরুষ, তাই স্ত্রীর সব কিছুতেই অধিকার নিব। তোমার সর্বাঙ্গে আমার ছোঁয়া বসাবো, ভালোবাসবো। ইরফান কথাগুলো বলেই চলে গেছে। ইশারা সেই দিকেই চেয়ে আছে। চাঁদনি আড়ি পেতেছিল ইরফান বাহির হওয়ার। সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে লুকিয়েও ছিল। ও যেতেই বেরিয়ে আসলো। রুমে ঢুকে ইশারার কানে বিষ ঢালল। বলল, রূপ দিয়ে শরীর দিয়ে কয়দিন রাখতে পারো দেখি। ইরফানের মতো ছেলেরা তো শুধু একটার পর একটা পাল্টায়। ওকে আমার থেকে কেই বা চিনে আর কেই বা বোঝে। আমার চেয়ে কাছে থেকে কেউ দেখেছে নাকি? ইশারা চাঁদনির কথার মানে পুরো না বুঝলেও কিছুটা বুঝেছে।
যাও গিয়ে দেখো তোমার স্বামী এখন অন্য কোনো মেয়ের সাথে ঢলাঢলি করবে। ওর তো নিত্যদিনের অভ্যাস। আপনি কিভাবে জানেন? ইশারার প্রশ্নে চাঁদনি শয়তানি হেসে জবাব দেয়, জানতে হলে কাছে যেতে হয়। এখন বোঝো কেমনে জানলাম। ইশারা স্তব্ধ হয়ে বসে রইল। উনি কি ইঙ্গিত করে গেলেন? ইশারা সবার রহস্যময় কথা নিতে পারছে না। চাঁদনি ততক্ষণে রুম থেকে বেরিয়ে গেছে, কারণ ওর তো বিষ ঢালা হয়ে গেছে। ইরফান তাদের নিজস্ব নাইট ক্লাবে পার্টি করছে, হাতে মদের গ্লাস। একটু একটু পর চুমুক দিচ্ছে। আশেপাশে কত মেয়ে, তবুও নেশার মধ্যেও মেয়েটার মুখ ভেসে আসছে। একটি মেয়ে ইরফানের কাছে আসে। মেয়েটির শরীরে ফিটিং করা হাঁটুর উপরে ছোট ড্রেস। মেয়েটির গলায় 2 হাত দিয়ে ধরে টলমল করতে করতে বলে, হে জান, লেটস ডান্স। বলে মেয়েটা ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান হুট করে মেয়েটিকে ঝিটকে ফেলে দিল। মেয়েটি শব্দ করে আহ বলে উঠল। সবার দৃষ্টি মেয়েটি আর ইরফানের দিকে। হঠাৎ ইরফানের এই রূপ কারণ কেউ বুঝতে পারল না। মেয়েটি উঠে দাঁড়ায়, হাতে লেগেছে। ইরফান কিছু না বলে ধরফরিয়ে ক্লাব থেকে বেরিয়ে যায়। পিছন থেকে ওর বন্ধুরা ডেকেও ফেরাতে পারে না। সকলের মুখে একই কথা, হঠাৎ ইরফানের কি হলো? ও তো এসবে মজে থাকে। ইরফানের বিয়ের ব্যাপারে এখানে কেউই জানে না। ইরফান নিজেও জানায়নি। ইশারা জানালা দিয়ে চাঁদনি রাত দেখছে। বাতাসে পর্দা উড়ছে, আর তার বুকের মাঝে অজানা শিহরণ খেলা করছে। চাঁদনির কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। রূপ দিয়ে শরীর দিয়ে কয়দিন রাখতে পারো দেখি। ইরফান কি আসলেই এমন? সে কি কেবল শরীরের নেশায় বুঁদ হয়ে থাকে? ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই করছে। ইরফান এখনও ফেরেনি। আজান শেখ আর অদিতি শেখ সমানে ইরফানকে ফোন করে যাচ্ছে, কিন্তু ওর আসার নামই নেই। ক্লাবেও খোঁজ নিয়েছে, ওখানে নেই। আজান শেখ রেগে গেলেন। অদিতি শেখকে রেগে বললেন, ছেলেটাকে বাহিরে রেখে আর দায়িত্বহীনতা করে এমন করেছো। অদিতি শেখ চুপ রইলেন। ইরফান ছোট থাকতে অদিতি শেখও ওনার স্ত্রী সব সময় কাজে ব্যস্ত থাকতো। ও যা চাইতো সব দিত, কিন্তু আদর যত্ন ভালোবাসা তেমন পায়নি। যা ভালোবাসা আজান শেখ আর ওনার স্ত্রী বাসত। কিন্তু ইরফানের 15 বছর বয়স যখন, তখন তার দাদি মারা যান। ভালোবাসা কমে যায়। ইশারা এখনও ওভাবেই আছে। মন তার পড়ে আছে বাবার বাড়ি। একদিন হলো এসেছে, তবুও মনে হচ্ছে কত দিন আব্বু আম্মুকে দেখেনি। ওদের কথা মনে পড়তে ইশারার কান্না পেল। ইশারার বাবা মেজবাউল হক ও মা ইরিনা বেগম আর ছোট বোন ঈশিতা। রাতে তাদের সাথে কথা হয়েছে। কথা বলার সময়ও ইশারার চোখে জল টলমল করছিল। মেয়েদের জীবন বড়ই কঠিন। জন্ম থেকে যে ঘরে মানুষ হলো, সেই ঘর ছেড়ে অন্যত্র অচেনা ঘরে আসতে হয়। মানিয়ে নিতে হয় অনেক কিছু। ইশারা যখন ভাবনায় মত্ত, আচমকা দরজার বাইরে পায়ের শব্দ। ধীর পায়ে কেউ এগিয়ে আসছে। ধরাম, দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে হালকা মদের গন্ধ ভেসে এলো। ইরফান দরজায় দাঁড়িয়ে আছে, চোখ লালচে, গলা থেকে টপ টপ করে ঘাম পড়ছে। ইশারা অবাক হয়ে তাকিয়ে রইল। মদের গন্ধে নাক সিটকালো। ব্যালকনি থেকে রুমে আসলো। আপনি কি আবারও মদ খেয়েছেন? আর এতক্ষণ কই ছিলেন? ইরফান দরজার ফ্রেমে এক হাত রেখে দাঁড়ালো। গভীর দৃষ্টিতে তাকালো ইশারার দিকে। তারপর হঠাৎ করেই দরজা বন্ধ করে দিল এবং সামনে এসে দাঁড়ালো। তুমি আমার জন্য এত চিন্তা করো? চিন্তা করছি না, তবে জানার ইচ্ছে হচ্ছে। ছি, আপনি মদ খেয়েছেন? বলেই নাকে হাত চেপে ধরল। কথা শেষ করার আগেই ইরফান তার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এলো। তোমার চোখ মিথ্যা বলছে বউ সাহেব। ইশারা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু ইরফানের শক্ত বাঁধনে তা সম্ভব হলো না। তার হৃদস্পন্দন বেড়ে গেল। ইরফান, প্লিজ ছাড়ুন, মদের গন্ধে আমার বমি পাচ্ছে। শোনো, আমি আজ এক অদ্ভুত জিনিস বুঝেছি। ইরফানের কণ্ঠ গভীর আর রহস্যময়। কি বুঝলে? ইশারার কণ্ঠ কাঁপালো। আমি নেশা করি, তাই তো? কিন্তু আজ যখন নেশার মধ্যেও তোমার মুখ ভেসে উঠল, তখন বুঝলাম আমার আসল নেশা তুমি। ইশারা বুঝতে পারছে ইরফান নেশায় বুঁদ হয়ে ভুলভাল বকছে। ওকে সরিয়ে দিতে চেয়েও পারছে না। ইরফান ধীরে ধীরে ইশারার মুখের খুব কাছে চলে এলো। ইশারার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই চোখ, এই ঠোঁট, এই কাঁপুনি, সব কিছু আমায় টানছে ইশারা। তার কণ্ঠে এক ধরনের তীব্র আকর্ষণ, চোখে নেশা। ইশারা ধীরে ধীরে পিছনে যাচ্ছে। ইরফানও তত এগিয়ে যাচ্ছে। এক সময় ইশারা বেডের কাছে গিয়ে ঠেকলো। হুমড়ি খেয়ে পড়ল বেডে। ইরফান হাসলো, ধপাস করে বসে পড়ল ইশারার পাশে। একটু ঝুঁকে বসে ইশারা বুক কাঁপছে। অসম্ভব রকমের বুক ওঠানামা করছে।
ইরফান সযত্নে নিজের মাথাটা ইশারার বুকে রেখে জড়িয়ে ধরল। সারা রাত এভাবেই কেটে গেল। সকালে আগে ঘুম ভাঙে ইশারার। চোখ মেলে দেখে ইরফান খালি গায়ে ঘুমিয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দেখে তারও সেম অবস্থা। কালকে রাতের কথা ভাবতেও ও লজ্জায় নুইয়ে যাচ্ছে। ইশারার হঠাৎ একটা অদম্য ইচ্ছে জাগে। ইশারা গায়ে কাঁথা জড়িয়ে ধীরে ধীরে উঠে ইরফানের দিকে উবুর হয়। অদম্য ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে ইরফানের চোখের পাতায় চুমু খেলো। তখন ইরফান ইশারাকে টেনে নিজের বুকের উপরে ফেলে। ইশারা হতভম্ব হয়ে যায়। ইরফান জাগলো কিভাবে? উনি তো ঘুমোচ্ছিলেন। ইরফান ধীরে ধীরে মুখ তুলে তার গভীর চোখ দুটো ইশারার চোখে রাখলো। তুমি কাঁপছো? ইশারা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার শ্বাস দ্রুত চলছে। সে অনুভব করছে ইরফানের হাত এখনও তার কোমরের চারপাশে শক্ত করে জড়িয়ে আছে। তুমি কি এত ভয় পাও আমাকে? ইরফানের কণ্ঠে হাসি মিশে আছে, তবে সেই হাসির পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। ভয় না, ইশারা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি চাই না তুমি আমাকে ভয় পাও। আমি চাই তুমি আমায় অনুভব করো, বোঝো, কাছে আসো। ইশারার হাত দিয়ে ঠেলে উঠে যেতে চাইল, কিন্তু ইরফানের শক্ত হাত তাকে আটকে রাখলো। ছাড়ুন আমাকে, ইশারা ফিসফিস করে বলল। আমি কি সত্যিই তোমাকে ছাড়তে পারি ইশারা? ইরফানের চোখ দুটো ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার চোখের গভীরতায় এমন কিছু আছে যা ইশারার বুকের ভেতরে কাঁপুনি ধরিয়ে দেয়। হঠাৎ করে ইরফান তার মুখ আরও কাছে নিয়ে এলো, এতটাই কাছে যে ইশারার নিঃশ্বাস আটকে যেতে চাইল। তার গরম নিঃশ্বাস ইশারার মুখে লাগছে। হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যাচ্ছে। একটা কথা বলো তো ইশারা। ইশারা তার দিকে তাকানোর সাহস পেল না, মাথা নিচু করে রইল। আমার ছোঁয়া কি তোমার খারাপ লাগে? ইশারা চুপ, উত্তর দাও। ইরফান তার চিবুক ধরে মুখটা উপরে তুলল। ইশারার বড় বড় চোখে আতঙ্ক, কিন্তু তার সাথে একটা অন্যরকম অনুভূতিও মিশে আছে। সে কিছু বলতে পারল না, শুধু নিঃশ্বাস বন্ধ করে রইল। তুমি যদি না বলো তাহলে আমি ধরে নেব আমার ছোঁয়া তোমার ভালো লাগে। ইরফানের ঠোঁটের কোণায় হাসি, কিন্তু তার চোখ গম্ভীর। ইশারার কণ্ঠ কাঁপছিল। তুমি কি? ইরফান ধীরে ধীরে তার মুখের খুব কাছে চলে এলো। আমি জানি না, তাহলে জানতে দিই। এই বলে ইরফান হুট করে তার কপালে আর একটা চুমু এঁকে দিল, কিন্তু এবার সেটা দীর্ঘ, গভীর। ইশারা চোখ বন্ধ করে ফেলল। তার শরীর শিথিল হয়ে এলো। মনে হলো সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। তুমি আমার বউ, শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও আমার হও। ইরফানের কণ্ঠে দৃঢ়তা। আমার তো মনে হয় না আপনি আমাকে নিজের করতে চান। ওহো, কেন মনে হয় না? আপনি তো মদের মধ্যে ডুবেছিলেন। ইশারার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। ইরফান এক মুহূর্ত ইশারার দিকে তাকিয়ে থাকলো, তারপর গভীর কণ্ঠে বলল, তুমি কি জানো আজ আমি কেন ক্লাব থেকে বেরিয়ে এসেছিলাম? ইশারা কিছু বলল না, কিন্তু তার দৃষ্টিতে প্রশ্ন ছিল। কারণ অন্য কেউ যখন আমায় ছুঁতে আসছিল, তখন শুধু তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। আমি বুঝতে পেরেছি অন্য কোনো নেশা এখন আমার দরকার নেই। আমার আসল নেশা তুমি ইশারা। ইশারা হতবাক হয়ে তাকিয়ে রইল। ইরফানের কণ্ঠে কোনো মিথ্যা ছিল না, তার চোখে সত্যের ঝলক ফুটে উঠছিল। তুমি কি পারবে আমাকে তোমার নেশায় আসক্ত করতে? ইশারা কিচ্ছু বলল না, শুধু মাথা ঝাঁকায়। এখন ঘুমাও, তোমার শরীর ক্লান্ত। এই বলে সে আলতো করে ইশারার মাথায় হাত বুলিয়ে দিল। ইশারা বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। এই মানুষটা কি আসলেই বদলাবে, নাকি এটা শুধুই এক রাতের মোহ? ভোরবেলা হতে চাঁদনি ঘুম থেকে উঠেছে। ইরফান আর ইশারা ঘরের সামনে উঁকি মারছে। দিতি উকি ঝুঁকি দেওয়া দেখে তার সামনে এগিয়ে আসলো। কি ব্যাপার ভাবি, আপনি ইরফানের রুমের সামনে দাঁড়িয়ে উঁকি মারছেন? দিতির কণ্ঠ শুনে চাঁদনি চমকে উঠল, তবুও মুখে কঠোরতা রেখে না জানার ভান করে বলল, আমি কেন উকি দিতে যাব? নতুন বউকে সকালে উঠে গোসল করিয়ে নিচে নামাতে হবে না? আজও অনুষ্ঠান আছে। কিন্তু ভাবি, গোসল সে একাই করতে পারে, তার রুমে ওয়াশরুমও আছে। আপনাকে তো কেউ বলেনি ইশারাকে রেডি করতে? দাদু আমায় ওকে সাজানো এবং সব বোঝানোর দায়িত্ব দিয়েছেন। দিদি, তুমি বেশি কথা বলো না, সারাদিন দাদু দাদু করো আর তার ভয় দেখাচ্ছ। যাও, কি করবে করো। চাঁদনি রেগে মেগে চলে গেল। দিদি তার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল, যেন এখান থেকে সরাতে পেরে ভালো হয়েছে। ইশারা এখনও ইরফানের বুকে মাথা রেখে শুয়ে আছে। রাতের ঘটনা একবার মনে পড়লে সে লজ্জায় গুটিয়ে যাচ্ছে।
আবার এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার শরীরে। ইরফান এখনও ঘুমাচ্ছে, তার গভীর শ্বাস প্রশ্বাস ইশারার কানের কাছে আছড়ে পড়ছে। একটু পরে ইশারা আস্তে করে উঠে বসলো, আলগোছে ইরফানের দিকে তাকালো। এমন নিষ্পাপ মুখ, অথচ জেগে থাকলে কি ভয়ঙ্কর রূপই ধারণ করে। হঠাৎ করে ইরফান হাত বাড়িয়ে ইশারার কবজি চেপে ধরল। কোথায় যাচ্ছ? ইশারা চমকে গেল। ইরফান চোখ বন্ধ রেখেই কথা বলছে। ওঠার সময়ও কি আমাকে না জানিয়ে যাবে? ইশারা মুখ ঘুরিয়ে নিল, কাঁথা টেনে নিল নিজের গায়ে। ভোর হয়ে গেছে, নামাজ পড়তে যাব। ইরফান এবার চোখ খুলল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ইশারার দিকে। তাহলে যাও, তবে আমার কাছে ফিরে আসবে তো? ইশারার গাল লাল হয়ে গেল। সে দ্রুত উঠে গিয়ে বাথরুমের দিকে দৌড় দিল। ইরফান মৃদু হেসে চোখ বন্ধ করলো। নামাজ শেষে ইশারা যখন আয়নার সামনে এসে দাঁড়ালো, তখন তার নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই অবাক হয়ে গেল। তার গালের লাল আভা, চোখ দুটো গভীর হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে একটু একটু করে। এটাই কি ভালোবাসা? সে কি সত্যিই ইরফানের জন্য কিছু অনুভব করতে শুরু করেছে? এমন সময় দরজায় আলতো ঠক ঠক শব্দ। ইশারা! ইরফানের কণ্ঠ শুনে তার বুক কেঁপে উঠল। সে দরজা খুলতে ইরফান ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে গভীর আকর্ষণ, ঠোঁটে এক চিলতে হাসি। তুমি তো এখনও আমার কাছ থেকে দূরে আছো। মানে তুমি এখনও আমাকে একটা গুড মর্নিং কিস দাওনি। ইশারা হতবাক হয়ে গেল। আপনি এসব কি বলছেন? ইরফান একদম কাছে এসে ফিসফিস করে বলল, তুমি রাতের বেলায় তো দিয়েছো, এখন পারবে না? ইশারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ধরপড় করতে থাকা বুক দেখে ইরফান মুচকি হাসল। ঠিক আছে, তুমি না দিলে আমি নিয়ে নেব। এই বলে সে হুট করে ইশারার মুখটা দুহাতের মধ্যে আটকে নিয়ে তার কপালে গভীর চুমু এঁকে দিল। ইশারা চোখ বন্ধ হয়ে গেল। তার পুরো শরীর যেন কাঁপছে। আমি তোমার সাথে সারা জীবন এভাবেই থাকতে চাই ইশারা। ইরফানের কণ্ঠ ছিল গভীর আর মায়াবী। ইশারা এবার ধীরে ধীরে চোখ খুলল। ইরফানের চোখের দিকে তাকালো। আপনি কি সত্যিই চান? ইরফান এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর মাথা নিচু করে বলল, তুমি কি চাও আমি বদলাই? হ্যাঁ, তাহলে আমি বদলাবো তোমার জন্য। ইশারার চোখ চকচক করে উঠল। এই মানুষটা কি সত্যি সত্যি তার হয়ে উঠবে, নাকি এটা শুধু কথার কথা? তবে আজকের সকালের আলোয় একটা নতুন গল্পের সূচনা হলো, একটা নতুন প্রেমের, একটা নতুন জীবনের শুরু। ইশারা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। সকালটা আজ কেমন যেন নতুন লাগছে। শরীরটা ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুত এক অনুভূতিতে মোড়া। ভেতরে কি সত্যিই কিছু বদলাচ্ছে? পেছন থেকে আচমকা একটা গরম স্পর্শ। ইশারা শিউরে উঠল। ইরফানের দুহাত এসে জড়িয়ে ধরল তাকে। পেছন থেকে শক্ত করে আটকে ফেলল নিজের বাঁধনে। এভাবে দূরে দূরে থাকলে চলবে না বউ সাহেব। ইশারা তড়িঘড়ি করে ওর হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ইরফান প্লিজ ছাড়ুন না, ছাড়ুন বলছি। বললাম তো না। ইরফান হঠাৎ করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, তুমি কি জানো আমি এখনও তোমার গায়ের ঘ্রাণের নেশাগ্রস্ত হয়ে আছি? ইশারার সমস্ত শরীর কেঁপে উঠল। আপনি কি বলছেন এসব? যা সত্যি তাই বলছি। ইশারা ধপ করে ইরফানের বাহুডোর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ইরফান এবার পুরো সামনে এসে দাঁড়ালো। তোমার কি মনে আছে তুমি সকালে আমাকে কি করেছিলে? ইশারা এক মুহূর্ত ভাবলো, তারপর মুখ লাল হয়ে গেল। আমি কিচ্ছু করিনি। ওহো, তাই নাকি? তাহলে তোমার দেয়া কপালে চুমুটা স্বপ্ন ছিল? ইশারা এবার পুরো চুপ হয়ে গেল। ইরফান মুচকি হেসে বলল, শুধু কপালে কেন, আমি কি ঠোঁটেও একটা ডিজার্ভ করি না? ইরফান আপনার লজ্জা নেই? তোমার সামনে আমি লজ্জা করি না, কারণ তুমি আমার। যে পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে পুরুষ না, কাপুরুষ। এই বলে ইরফান ধপ করে ইশারার কোমরে হাত রাখলো আর ওকে নিজের দিকে টেনে নিল। ইশারা আঁতকে উঠল। আপনি কেন এমন করছেন? কারণ আমি তোমাকে চাই ইশারা, শুধু তোমাকেই। ইশারা তড়িঘড়ি করে ওর বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু ইরফান এবার ওর চিবুক ধরে ওর মুখটা উপরে তুলল। তুমি আমার থেকে কি চাও? ইশারা চুপ। তোমার চোখ তো বলছে তুমি নিজেও আমাকে চাইছো। ইশারা এবার চোখ বন্ধ করে ফেলল। ইরফান ধীরে ধীরে ওর মুখের কাছে এলো, ওর ঠোঁট ছুঁই ছুঁই করলো, কিন্তু স্পর্শ করলো না। তুমি যদি সত্যিই না চাও তাহলে সরিয়ে দাও আমাকে। ইশারার পুরো শরীর কাঁপছে। সে পারছে না ইরফানকে সরাতে, আবার পারছে না ওর দিকে পুরোপুরি ঝুঁকতে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ইশারা নিজের সমস্ত সাহস একত্র করে চোখ বন্ধ করে খুব আস্তে করে ফিসফিস করলো, ইরফান, আপনি কি আমায় ভালোবাসবেন? সব সময় আগলে রাখবেন?
পূর্ণিমার রাতে চাঁদ দেখার সঙ্গী হবে। ইরফান এবার সত্যি ওর মুখটা দু হাতের মধ্য নিয়ে আলতো করে ওর কপালে ঠোঁট রাখলো। আলগোছে বলল, সারা জীবন ভালোবাসবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। জ্যোৎস্না রাতে দুজনে ছাদে দাঁড়িয়ে চন্দ্রবিলাস করব। ইশারার কপালে আলতো করে চুমু খেয়ে ইরফান ওর দিকে তাকিয়ে থাকলো। তার চোখে ছিল এক অদ্ভুত কোমলতা, যেন এই মুহূর্তে সে তার পুরো পৃথিবীটা ইশারার মাঝে খুঁজে পেয়েছে। ইশারা কিছু বলতেই পারছিল না, তার ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। ইরফানের কথাগুলো কি সত্যি? সে কি সত্যিই বদলাতে চায়, নাকি এটা শুধু মুহূর্তের আবেগ? সে ধীরে ধীরে ইরফানের হাত সরিয়ে নিল। আমি নিচে যেতে চাই, দাদু হয়তো খোঁজ করবে। ইরফান মুচকি হেসে বলল, দাদুকে গিয়ে বলে দাও তুমি আর আমার থেকে যেতে চাও না। আপনি এভাবে সব কিছু মজা হিসেবে নেবেন না, মানুষ এরকম শুনলে বউ পাগল বলবে। তাহলে সিরিয়াসলি বলি, মানুষ বউ পাগল বললে আমার কি? আমি তো বউ পাগলই। ইশারা চোখ বড় করে তাকালো। ইরফানের গভীর দৃষ্টি ওর দম বন্ধ করে দিচ্ছে। আমি সত্যিই চাই তুমি শুধুই আমার হও। তোমার মনে কোনো সংশয় থাকলে সরিয়ে দাও। আমি যা বলেছি তা সত্যি। তোমাকে সারা জীবন আগলে রাখবো। ইশারা কিছু বলার আগেই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। ভাবি, আপনি কি এখনও রেডি হননি? দাদু ডাকছে। কারো কণ্ঠ শুনে ইশারা তড়ি ঘড়ি করে দরজার দিকে ছুটল। ইরফান হেসে বলল, এভাবে পালিয়ে গেলে তো হবে না বউ সাহেবা, তোমাকে আমার কাছে আসতেই হবে। ইশারা দরজা খুলতেই একটি মেয়ে চোখ কুঁচকে তাকালো। তারপর ওর গালের দিকে তাকিয়ে হেসে বলল, ভাবি এত লালচে মুখ কেন? ইশারা লজ্জায় কুকড়ো হয়ে উঠল। শাড়ির আঁচলটা দিয়ে ভালো করে ঘাড়ের দিকটা ঢেকে বের হয়ে গেল। নিচে সবাই ব্যস্ত, আজ আবারও পারিবারিক অনুষ্ঠান। ইশারা লম্বা ঘোমটা টেনে বসে আছে। দাদু ওর দিকে তাকিয়ে বললেন, শোনো মা, তুমি এখন এই বাড়ির বউ, পরিবারের সম্মান তোমারই হাতে। তোমাকেই একদিন এই বাড়ির দায়িত্ব নিতে হবে। তুমি হবে এই বাড়ির একমাত্র বউ, তাই নিজেকে শক্ত করে রেখো। এত নরম হলে চলবে না, আশেপাশের ভালো খারাপ মানুষ চিনতে হবে। ইশারা মাথা নিচু করে থাকলো। চাঁদনি পাশে বসে ইশারার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তবে মনে হচ্ছে কিছু মানুষ সম্মান পাওয়ার যোগ্য না। দিতি মনে রাগের আভাস। ইশারা কিছুই বলল না। আজান শেখ হয়তো শুনতে পাননি, এজন্য তিনিও কিছু বললেন না। এমন সময় ইরফান এসে বসলো। ওর চোখ সোজা ইশারার উপরে। দাদু, ইশারা কি আজ শুধু বৌমা হয়েই থাকবে, নাকি আমার স্ত্রী হিসেবেও সময় পাবে? সবাই একটু চমকে গেল। দাদু ভ্রু কুঁচকে বললেন, মানে আমি চাই ও আমার সাথে কিছু সময় কাটাক। চাঁদনি বিরক্ত মুখে বলল, বউ নিয়ে এত আধিক্যতা আগে তো কখনো দেখিনি। ইরফান এবার স্পষ্ট স্বরে বলল, এখন দেখবে, আগে তো বউ ছিল না ভাবিজি। আর আধিক্যতা নয়, ভালোবাসা বলো। ইরফানের ঠোঁটে দুষ্টু হাসি, যা চাঁদনির গায়ে ঝালা পড়ল। চাঁদনির মুখ অন্ধকার হয়ে গেল। দিতি খুশি হয়ে তাকিয়ে থাকলো ইশারার দিকে। ইশারা চোখ নিচু করে বসে রইল, কিন্তু তার হৃদয়ে গভীর এক অদ্ভুত অনুভূতি যেন সুর তুলল, যার নাম অজানা অনুভূতি। বাড়ির সবাই এখনও অনুষ্ঠানের ব্যস্ততায় আছে। অতিথিরা আসছে, কথাবার্তা চলছে, কিন্তু ইশারার মন অদ্ভুত এক টানাপোড়েনে আটকে আছে। ইরফানের কথাগুলো কি সত্যি ছিল, নাকি শুধু পরিবারের সামনে প্রভাব দেখানোর জন্য বলেছে? সে চুপচাপ বসেছিল। এমন সময় দিতি এসে তার পাশে বসলো। ইশারা, তুমি এত চুপ কেন? আজ তোমার দিন, একটু পর তোমার বাবা মা আসবে, একটু হাসো তো। ইশারা দিদির কথায় হেসে উঠল। অপলক তাকিয়ে রইল দিদির দিকে। কোনো সম্পর্ক ছাড়াই মানুষ এত আপন করে নিচ্ছে, মনে হচ্ছে ঠিক যেন তার আপন বড় বোন। যদিও সে বড় বোনের ভালোবাসা কেমন জানে না, তবে দিদিকে দেখে সেরকমই মনে হচ্ছে। দিদি ফিসফিস করে বলল, তোমাদের রুমে কিছু হয়েছে? ইশারা চমকে তাকালো। মানে ভাইয়ার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে সে আজ একটু বেশি রোমান্টিক মুডে আছে। ইশারা লজ্জায় কুঁকড়ে গেল। এসব কি বলছেন ভাবি? দিদি হাসলো। ঠিকই বলছি। তুমিও কি সত্যি ইরফান ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছো? ইশারা দিদির কথায় এক মুহূর্ত চুপ থেকে নিজেই যেন মন থেকে বুঝতে চেষ্টা করলো। ভালোবাসা? সে কি ইরফানকে ভালোবাসে? এমন সময় পেছন থেকে ইরফানের কণ্ঠ ভেসে এলো। তোমরা কি নিয়ে গোপন আলোচনা করছো? ইশারা তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো। কিছু না। ইরফান হাসলো। তাহলে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ইশারা অবাক হয়ে ইরফানের সাথে ছাদে এলো। ছাদের কোণে থাকা ছোট্ট ঘরটাতে নিয়ে গেল। সেখানে বেশ অন্ধকার, কিন্তু মোমবাতির আলো ছড়িয়ে আছে চারপাশে। বাতাসে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। ইরফান পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। এটা তোমার জন্য।
ইশারা দ্বিধা নিয়ে বাক্সটা খুলল। ভেতরে একটা ছোট্ট নেকলেস, যার পেন্ডেন্টে ছোট্ট করে লেখা ইরফানের ইশারা। তার বুক ধক করে উঠল। এটা? ইরফান হালকা হেসে বলল, তুমি আমার, আমি চাই সবাই সেটা জানুক। ইশারা কিছু বলার আগেই ইরফান ওর দিকে এক পা এগিয়ে এলো। তুমি কি আকাশের মতো আগলে রাখবে, যেমন করে মেঘ থাকে বুকে ভেসে? ইশারা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার হৃদয়ের ভেতরে অজানা অনুভূতির ঢেউ উঠেছে। ইরফান ধীরে ধীরে ওর দিকে হাত বাড়ালো। তুমি যদি চাও, আমি তোমার আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘ হব। ঘন কালো মেঘে বৃষ্টি হয়ে ঝরব। ইশারা মাথা ঝাঁকালো। টুপ করে ইরফানের হাতটা ধরল। সারা ঘর জুড়ে তখন ঝলমলে মোমবাতির আলো। বাতাসে এক অদ্ভুত অনুভূতি। ইশারা কি তার মনের কণ্ঠস্বর শুনবে? সন্ধ্যায় ইশারার বাবা, মা, বোন সহ আরও কয়েকজন আত্মীয় স্বজন আসলেন। ইরফান আর ঈশাকে নিয়ে যাবে। খাওয়া দাওয়া সব শেষে ওরা বেরিয়ে পড়ল। ইশারার ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। এত দিন পর সে তার নিজের বাড়ি যাবে, যেখানে তার শৈশব কৈশোর কেটেছে, যেখানে মা বাবার স্মৃতি লুকিয়ে আছে। কিন্তু তার সাথে থাকবে ইরফান। এই ব্যাপারটাই যেন ওর মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে। তুমি এত চুপ কেন? গাড়িতে বসে ইশারার হাতের আঙুলে আলতো করে স্পর্শ করলো ইরফান। না, তেমন কিছু না। তোমার বাড়ি যাওয়ার খুশি হয়নি? হয়েছে, কিন্তু কিন্তু কি? ইশারা কিছুই বলল না। সত্যিটা হলো, সে জানে না ইরফান তার পরিবারের সামনে কেমন আচরণ করবে। ওর খেয়ালি স্বভাব কখন কি করে বসে তা ঠিক নেই। গাড়িটা ধীরে ধীরে ইশারাদের বাসার সামনে এসে থামলো। ইশারা নেমে দাঁড়াতেই দরজা খুলে বেরিয়ে এলো ওর ছোট ফুপু, বড় খালা আর ভাইয়েরা। সবার মুখেই উচ্ছ্বাস। আমাদের ইস্যু এসেছে। আরে জামাইবাবু, আসুন আসুন। ইরফান হালকা হেসে সবাইকে সালাম করলো। ঈশার খালাতো ছোট ভাই আদনান ছুটে এসে ওকে জড়িয়ে ধরলো। ঈশিতাও দৌড়ে আসলো। আপু, তুমি কত দিন পর আসলে? তুই তো ফোনেও ঠিক মতো কথাও বলো না। ও বাড়িতে কি কথা বলার সময় দেয় না নাকি? ইশারা আদনানের চুলে হাত বুলিয়ে দিল। ঈশিতার কথায় হেসে জবাব দিল, 2 দিন পর আসলাম, এতেই কতদিন মনে হলো? ফুপু মজা করে বললেন, ও কি তোকে ছাড়া 2 দিনও থেকেছে? এজন্যই তো মনে হচ্ছে কতদিন পর। ইশারার মা বাবা মেয়ে জামাইকে নিয়ে ভেতরে গেলেন। তারা সকলেই ব্যস্ত হয়ে পড়লেন জামাইকে কিভাবে আপ্যায়ন করা যায়। খালামণি বললেন, আচ্ছা জামাই বাবা, তোমার কি কোনো বিশেষ আবদার আছে? মানে পছন্দের খাবার কিছু রান্না করতাম। ইরফান মুচকি হেসে ইশারার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি চাই ইশারা আমার জন্য রান্না করুক। শুনেছি ওর হাতের বিরিয়ানি দারুণ হয়। ইশারা অবাক হয়ে বলল, আপনি এসব শুনলেন কোথায়? আমার জানা আছে সব, এবার প্রমাণ দেখতে চাই। বাড়ির সবাই খুশি হয়ে উঠল। তাহলে আজকের রাতের স্পেশাল বিরিয়ানি রান্না ইশারার হাতে। ইশারা একটু লজ্জা পেয়েছিল, কিন্তু ভেতরে একটা অদ্ভুত আনন্দ অনুভব করছিল। এই মানুষটা কি সত্যিই তার বিষয়ে কত কিছু জানতে আগ্রহী হয়ে পড়েছে। ইশারা রান্নাঘরে ব্যস্ত। চারপাশে পরিচিত গন্ধ, চেনা পরিবেশ, মায়ের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। ছোটোবেলায় মা যখন রান্না করতেন তখন সে পাশে দাঁড়িয়ে দেখত। আজ সে নিজেই সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তবে পার্থক্য একটাই, আজ সে রান্না করছে ইরফানের জন্য। আস্তে আস্তে হাঁসের মাংসের ঝোল আর বিরিয়ানির সুঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। খালামণি হাসি মুখে বললেন, দেখছিস ঈশিতা, আমাদের ইস্যু কত পাকা গৃহিণী হয়ে গেছে। ফুপি পাশ থেকে মজা করে বলল, এখন তো শুধু রান্নাই না, জামাইবাবুর মনও ঠিক রাখতে হবে। ইশারা ওর দিকে তাকিয়ে চোখ বড় করে বলল, তুমি চুপ থাকবে? ফুপি হেসে দিল। রাতে সবাই একসাথে খেতে বসলো। ইরফানের সামনে ইশারা রান্না করা খাবার পরিবেশন করা হলো। ইরফান চামচ দিয়ে একটু বিরিয়ানি মুখে দিল, তারপর ধীরে ধীরে চিবিয়ে তাকালো ইশারার দিকে। কেমন হলো? ইশারা অস্বস্তি ভাব নিয়ে জিজ্ঞেস করলো। ইরফান একদম গম্ভীর মুখ করে বলল, ঠিক আছে। ইশারার বুক ধক করে উঠল। মানে? ইরফান আরেক লোকমা মুখে দিল, তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, মানে রান্না মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আরেকটু মশলা কম হলে ভালো হতো। ইশারা একদম চুপ হয়ে গেল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। তবে ইরফান একটু থেমে বলল, তুমি যখনই রান্না করবে আমি খুশি হব, কারণ এটা আমার বউয়ের হাতের বানানো। পরিবারের সবাই খুশিতে হাসতে লাগলো।
কিন্তু ইশারার মুখটা একটু ভার লাগছিল। এই মানুষটা কেন এরকম করে? রাতের বেলা ইশারা বারান্দায় দাঁড়িয়ে আছে। মিষ্টি বাতাস বইছে, নরম চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশে। একা একা কী ভাবছো? ইশারা চমকে পেছন ফিরে দেখলো ইরফান পাশে এসে দাঁড়িয়েছে। কিছু না, তুমি কি রাগ করেছো? না তো, মিথ্যা বলছো। ইশারা কিছুই বলল না। ইরফান হঠাৎ ওর কানের কাছে ফিসফিস করে বলল, তোমার রান্না অসাধারণ হয়েছে। আমি শুধু তোমাকে খ্যাপানোর জন্য ওরকম বলেছিলাম। ইশারা হতভম্ব হয়ে ওর দিকে তাকালো। আপনি? হ্যাঁ, আমি চাই তুমি আমার জন্য রাগ করো, আমার জন্য লজ্জা পাও, আমার জন্য ভাবো। আমি চাই তুমি শুধু আমাকে নিয়েই ব্যস্ত থাকো ইশারা। ইশারার অভিমানী মুখেও হাসি ফুটে উঠল। অন্ধকার রাতের মিষ্টি বাতাসে এক নতুন অনুভূতির সুর বয়ে গেল।